রাতের গভীর অন্ধকারে নিস্তব্ধ হাইওয়েতে একা দাঁড়িয়ে থাকা এক ভয়ার্ত তরুণীকে হঠাৎ এক অপরিচিত যুবক শান্ত কণ্ঠে বলে উঠল, আমার সাথে চলো। আগে কেউ কল্পনাও করতে পারেনি যে এই একটি মুহূর্ত জীবনের সবচেয়ে অপূর্ব ও হৃদয়স্পর্শী প্রেমের কাহিনীর সূচনা করে দেবে। বন্ধুরা, এটি একেবারে খাঁটি সত্যি ঘটনা। মধ্যপ্রদেশের ভোপাল হাইওয়েতে, যেখানে রাতের ঘন কালো অন্ধকার চারদিকে ছড়িয়ে পড়ে সবকিছুকে গ্রাস করেছিল, রাস্তার কিনারায় তৈরি ছোট্ট এক ঢাবার হলুদ আলো অন্ধকারের সঙ্গে প্রাণপণ মারাই করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সেই ঢাবার বাইরে এক তরুণী দাঁড়িয়েছিল, প্রিয়া। তার হাত ঠান্ডায় নয়, বরং ভয়ে কাঁপছিল। তার হাত তার ব্যাগকে বুকের সাথে শক্ত করে ধরে রেখেছিল, যেন সেটাই তার একমাত্র সাহসের ভরসা ছিল। তার মুখে ক্লান্তি স্পষ্টভাবে ফুটে উঠছিল, কিন্তু চোখে অস্থিরতা তার চেয়েও অনেক বেশি গভীর ছিল। তখন আচমকা তার সামনে কালো রঙের এক এসইউভি এসে থেমে গেল। গাড়ি থেকে এক যুবক দরজা খুলে বেরিয়ে এলো এবং শান্ত স্বরে বলল, যদি বিশ্বাস হয় তাহলে সে তাকে যেখানে যেতে হয় সেখানে নামিয়ে দিতে পারে। প্রিয়া তার দিকে তাকালো, তারপর নীরব রাস্তার দিকে, তারপর তার কাঁপতে থাকা হাতের দিকে। তাকে বুঝতে পারছিল না যে এই অপরিচিত যুবকের উপর বিশ্বাস করা উচিত হবে কিনা। কিছুক্ষণ দুজন চুপ করে রইল। প্রিয়ার মনে প্রশ্নের পর প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কে এই যুবক? বিশ্বাস করা ঠিক হবে কি? যদি এটা ভুল মানুষ হয় তাহলে কি হবে? কিন্তু তার কাছে অন্য কোনো উপায় ছিল না। সে গভীর শ্বাস নিল, যেন নিজেকে শক্তি যোগাতে। সে ধীরে ধীরে গাড়ির কাছে এগিয়ে গেল, কিন্তু বসার আগে সে থেমে গেল। সেই মুহূর্তে তার চোখের সামনে কয়েক ঘন্টা আগের ঘটনাগুলো ঘুরতে শুরু করল। প্রায় ৩ ঘন্টা আগে ভোপাল শহরের এক শান্ত অ্যাপার্টমেন্টে রাতের পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক ছিল। প্রিয়া তার ঘরে বসে পরের দিনের ফাইল দেখছিল। বাইরে ঠান্ডা হাওয়া বইছিল এবং জানালার পর্দা হালকা হালকা নড়ছিল। তখন তার ফোন হঠাৎ বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম ছিল না, শুধু এক অজানা নম্বর। সে প্রথমে অগ্রাহ্য করার কথা ভাবল, কিন্তু কল লাগাতার বাজতে থাকল। শেষে সে ফোন তুলল। হ্যালো। কয়েক সেকেন্ড অন্যদিকে খামোশি ছিল। তারপর এক গম্ভীর এবং তাড়াতাড়িতে বলা স্বর শোনা গেল, আপনি কি প্রিয়া বলছেন? আপনাকে তুরন্ত বেরিয়ে যেতে হবে, দেরি করবেন না। প্রিয়া চমকিত হয়ে উঠল। কে বলছেন? কি হয়েছে? কিন্তু ওদিক থেকে শুধু এতটুকু বলা হলো, আপনি পৌঁছবেন তো সব বুঝবেন। এবং কল কেটে গেল। ফোন কাটতেই ঘরে অদ্ভুত এক সন্নাটা ছড়িয়ে গেল। প্রিয়া কিছুক্ষণ ফোন দেখতে রইল, যেন আশা ছিল যে কল আবার আসবে। হৃদয় জোরে ধড়কছিল। কিছু না জেনেও তার মনে হচ্ছিল যে ব্যাপার খুবই গুরুতর। সে পানি খেল, নিজেকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু অস্থিরতা কমল না। কয়েক মিনিট সে সোফায় বসে রইল। তারপর হঠাৎ যেন ভেতর থেকে এক স্বর এলো, এখনই বেরিয়ে যাও। সে তাড়াতাড়ি ব্যাগ তুলল, জরুরি জিনিস রাখল, ফোন চার্জার নিল এবং কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাত প্রায় 11:30 বাজে। সে তার গাড়ি নিয়ে রাস্তায় ছিল। শহরের আলো পিছনে ছুটে যাচ্ছিল এবং সামনে লম্বা হাইওয়ে ছড়িয়ে যাচ্ছিল। ড্রাইভ করতে করতে সে বারবার সেই নম্বরে কল করার চেষ্টা করছিল, কিন্তু ফোন বন্ধ আসছিল। প্রতি মিনিটের সাথে তার অস্থিরতা বাড়ছিল। প্রায় 1 ঘন্টা পর হাইওয়ে একদম নিস্তব্ধ হয়ে গেল। তখন হঠাৎ গাড়ি হালকা ঝাঁকি খেল। প্রিয়া ভাবল রাস্তা খারাপ, কিন্তু কয়েক সেকেন্ড পর ইঞ্জিনের স্বর বদলে গেল। সে স্পিড কমাল, তারপর গাড়ি জোরে হেলে এবং ধীরে ধীরে থেমে গেল। সে ঘাবড়ে দ্বিতীয়বার স্টার্ট করার চেষ্টা করল, কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল। ড্যাশবোর্ডে লাল সতর্কতা লাইট জ্বলছিল। সেই মুহূর্তে তার মনে হল সে পুরোপুরি একা। সে ফোন দেখল, নেটওয়ার্ক নেই, চারদিকে ঘন অন্ধকার। তখন তার নজর রাস্তার কিনারে দাঁড়ানো 3 জন লোকের ওপর পড়ল, যারা তার গাড়ির দিকে দেখছিল। তাদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু তাদের ভঙ্গি স্বাভাবিক ছিল না। তাদের মধ্যে একজন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। প্রিয়ার হৃদয় জোরে ধড়কতে লাগল। সে তুরন্ত ব্যাগ তুলল, গাড়ি লক করল এবং দূরে দেখা যাওয়া হালকা আলোর দিকে হাঁটতে শুরু করল। হয়তো কোনো ঢাবা ছিল। সে দ্রুত পায়ে হাঁটতে লাগল। পিছনে ফিরে দেখার সাহস হয়নি। কয়েক মিনিট পর সে ঢাবায় পৌঁছল। সেখানে লোকজনের উপস্থিতি তাকে কিছুটা স্বস্তি দিল, কিন্তু ভয় এখনও ভিতরে বসেছিল। সে চেয়ারে বসে গেল এবং নিজেকে সামলানোর চেষ্টা করতে লাগল। সেই সময় ঢাবার কোণে দাঁড়ানো কালো এসইউভিতে বসা যুবক বিক্রম তাকে মনোযোগ দিয়ে দেখছিল। তাকে স্পষ্ট বুঝে গিয়েছিল যে মেয়েটি কোনো বড় সমস্যায় আছে। কিছুক্ষণ পর সে গাড়ি থেকে নামল, ঢাবার লোকের সাথে কিছু কথা বলল এবং দূরত্ব রেখে প্রিয়ার কাছে এলো। আপনার গাড়ি খারাপ হয়ে গেছে কি? সে ধীরে জিজ্ঞাসা করল। প্রিয়া মাথা নাড়ল, কিন্তু স্বর বের হল না। বিক্রম বলল, রাতে এখানে মেকানিক পাওয়া যাবে না, সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা শুনতেই প্রিয়ার মুখে চিন্তা আবার ফিরে এলো। তার কাছে অপেক্ষা করার সময় ছিল না।
কিছুক্ষণ ভেবে বিক্রম বলল, যদি আপনি চান তাহলে আমি আপনাকে নামিয়ে দিতে পারি। এখন সিদ্ধান্ত পুরোপুরি প্রিয়ার হাতে ছিল। সে ঢাবার আলো, নিস্তব্ধ রাস্তা এবং তার ভিতরে ওঠা ভয় অনুভব করল। তারপর ধীরে মাথা তুলে প্রথমবার তার চোখে তাকাল। তাকে তার মধ্যে কোনো তাড়াহুড়ো, লোভ বা অদ্ভুত ভাব দেখা গেল না, শুধু শান্ত বিশ্বাস। প্রিয়া কয়েক সেকেন্ড খোলা দরজা দেখে রইল, তারপর ব্যাগ শক্ত করে ধরল এবং গাড়ির সামনের সিটে বসে গেল। দরজা বন্ধ হতেই বাইরের স্বরগুলো ধীর হয়ে গেল। বিক্রম ড্রাইভিং সিটে বসল, সিটবেল্ট লাগাল এবং গাড়ি ধীরে ধীরে হাইওয়েতে সামনে এগোতে লাগল। কয়েক মিনিট দুজনের মধ্যে পুরো খামোশি ছিল, ইঞ্জিনের স্বর এবং বাইরে যাওয়া হেডলাইটস। প্রিয়া জানালা দিয়ে বাইরে দেখছিল, কিন্তু তার মন রাস্তায় ছিল না। তার মনে চলা ভয় এবং প্রশ্নের উপর ছিল। তাকে জানা ছিল না যে এই সফর তাকে কোথায় নিয়ে যাবে। তাকে শুধু এতটুকু জানা ছিল যে পিছনে ফিরে যাওয়া এখন সম্ভব নয়, এবং তার একদমও আন্দাজ ছিল না যে এই রাত তার জীবনের সবচেয়ে বড় শুরু হয়ে যাচ্ছে। বন্ধুরা, গাড়ি এখন স্থির গতিতে নিস্তব্ধ হাইওয়েতে সামনে এগোচ্ছিল। বাইরে অন্ধকার আগের মতোই ঘন ছিল, কিন্তু প্রিয়ার ভিতরের ভয় একটু বদলে গিয়েছিল। আগে সে পুরোপুরি একা ছিল, এখন এক অজনবী তার সাথে ছিল, এবং এই কথাটাই তাকে কিছুটা স্বস্তি দিচ্ছিল এবং অস্বস্তিও। গাড়ির ভিতর হালকা গরম ছিল, যাতে তার কাঁপা হাত ধীরে ধীরে শান্ত হতে লাগল, কিন্তু মন এখনও অস্থির ছিল। বিক্রম কিছু না বলে রাস্তায় মনোযোগ দিয়ে চালাচ্ছিল, যেন সে জানত যে এই সময় বেশি প্রশ্ন করা ঠিক নয়। কয়েক মিনিট পর সে ধীরে গ্লাভ বক্স খুলল এবং পানির বোতল বের করে তার দিকে বাড়িয়ে দিল। পানি খেয়ে নিন, হয়তো ভালো লাগবে, সে তার দিকে না তাকিয়ে বলল। প্রিয়া হালকা ধন্যবাদ বলল এবং বোতল ধরল। পানি খাওয়ার সময় তার মনে হলো যে তার গলা শুকিয়ে গিয়েছিল। বোতল ফিরিয়ে রাখতে রাখতে সে জানালা দিয়ে বাইরে দেখল। রাস্তায় দূর দূর পর্যন্ত কোনো গাড়ি ছিল না, শুধু কখনো কখনো পিছন থেকে আসা ট্রাকের তীব্র আলো কয়েক সেকেন্ডের জন্য গাড়ির ভিতর চমক দিয়ে যাচ্ছিল এবং তারপর অদৃশ্য হয়ে যাচ্ছিল। তার মন বারবার ফোনের দিকে যাচ্ছিল। সে স্ক্রিন দেখল, এখনও কোনো নেটওয়ার্ক নেই। সে সেই অজানা নম্বর আবার মিলানোর চেষ্টা করল, কিন্তু কল লাগল না। সে ফোন কোলে রেখে দিল এবং চোখ বন্ধ করল, যেন নিজেকে সামলাচ্ছিল। বিক্রম এক নজর তার দিকে তাকাল, কিন্তু কিছু বলল না। কিছুক্ষণ পর সে শুধু এতটুকু বলল, ঘাবড়াবেন না, আমরা পৌঁছে যাব। এই বাক্য সাধারণ ছিল, কিন্তু তার স্বরে এমন বিশ্বাস ছিল যে প্রিয়া প্রথমবার সিটে হেলান দিয়ে লম্বা শ্বাস নিল। প্রায় আধ ঘন্টা পর রাস্তায় হালকা কুয়াশা ছড়াতে লাগল। বিক্রম গাড়ির স্পিড কমিয়ে দিল এবং মনোযোগ দিয়ে চালাতে লাগল। গাড়ির বাইরে সবকিছু ঝাপসা দেখা যাচ্ছিল। সেই শান্ত পরিবেশে প্রিয়া হঠাৎ জিজ্ঞাসা করল, আপনি প্রায়ই রাতে ড্রাইভ করেন? বিক্রম হালকা হাসল, কিন্তু তার নজর রাস্তায় রইল। দরকার হলে তবেই, না হলে রাতের রাস্তাগুলো বেশি ভাবতে বাধ্য করে, সে বলল। এই উত্তর শুনে প্রিয়া কিছুক্ষণ চুপ রইল। তার মনে হল যে এই মানুষ কম বলে, কিন্তু যা বলে তাতে কিছু গভীরতা অবশ্যই থাকে। কিছুক্ষণ পর সামনে টোল প্লাজার আলো দেখা গেল। অনেক সময় পর এত আলো দেখে প্রিয়া অদ্ভুত স্বস্তি পেল। গাড়ি যেই টোলের কাছে ধীর হল, তার ফোনে হঠাৎ নেটওয়ার্কের দুটো ছোট সিগন্যাল এলো। সে তুরন্ত সেই নম্বর ডায়াল করল। হৃদয় এত জোরে ধড়কছিল যে তার নিজের শ্বাসের স্বর শোনা যাচ্ছিল। এবার কল লাগল। অন্যদিক থেকে সেই গম্ভীর স্বর এলো, কিন্তু এবার আগের থেকে আরও তাড়াতাড়িতে। আপনি কোথায় পৌঁছেছেন? ডাক্তার অপেক্ষা করছেন। অবস্থা স্থির আছে, কিন্তু দেরি করবেন না। এতটুকু শুনতেই প্রিয়ার চোখে চোখে জল ভরে এলো। সে কিছু জিজ্ঞাসা করতে পারার আগেই কল কেটে গেল। ফোন নিচে রাখতেই তার হাত কাঁপতে লাগল। এখন তার বুঝে গিয়েছিল যে ব্যাপার খুবই গুরুতর। বিক্রম তার দিকে তাকালো, কিন্তু প্রশ্ন করল না। কয়েক সেকেন্ড পর প্রিয়া নিজেই বলল, আমাকে হাসপাতালে পৌঁছাতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। তার স্বরে ঘাবড়ানি স্পষ্ট ছিল। বিক্রম কোনো নাটকীয়তা ছাড়াই শুধু মাথা নাড়ল এবং বলল, আমরা সময় মতো পৌঁছে যাব। এরপর সে গাড়ির গতি একটু বাড়িয়ে দিল। সেই মুহূর্তে প্রিয়ার প্রথমবার মনে হল যে সে এই সফরে একা নয়। রাত ধীরে ধীরে কাটছিল। আকাশের কিনারে হালকা সাদা দেখা যাচ্ছিল, যা আসা সকালের ইশারা ছিল। অনেক সময় পর প্রিয়ার মনে হল যে হয়তো সব ঠিক হয়ে যেতে পারে। কিছুক্ষণ পর রাস্তায় পুলিশ চেকিং দেখা গেল। ব্যারিকেড লাগানো ছিল এবং গাড়িগুলো থামানো হচ্ছিল। বিক্রম গাড়ি ধীর করল। এক পুলিশকর্মী জানালার কাছে এলো এবং সাধারণ জিজ্ঞাসাবাদ করল। তার নজর প্রিয়ার ওপর পড়ল,
যে এখনও আবেগপ্রবণ দেখাচ্ছিল। সে শুধু এতটুকু বলল, সাবধানে যান, এবং তাদের সামনে এগোতে দিল। গাড়ি আবার দ্রুত হয়ে গেল। এখন ট্রাকের সংখ্যা বাড়তে লাগল, এবং রাস্তা ততটা নিস্তব্ধ ছিল না। ক্লান্তি ধীরে ধীরে প্রিয়ার ওপর চেপে বসতে লাগল। পুরো রাতের চিন্তা এখন শরীরে প্রভাব দেখাচ্ছিল। সে মাথা সিটে হেলিয়ে দিল এবং চোখ বন্ধ করল। কয়েক মিনিটেই তার শ্বাস ধীর হয়ে গেল, যেন সে হালকা ঘুমে চলে গিয়েছে। বিক্রম গাড়ির মিউজিক আরও ধীর করে দিল, যাতে তার ঘুম না ভাঙে। বাইরে সকালের প্রথম হালকা আলো ছড়াতে লাগল। গাছের ছায়াগুলো এখন স্পষ্ট দেখা যাচ্ছিল, এবং আকাশ গাঢ় নীল থেকে হালকা নীলে বদলে যাচ্ছিল। হাইওয়ে এখন ভয়ঙ্কর লাগছিল না, কিন্তু সেই রাতের সফর এখনও শেষ হয়নি। কারণ আসল কারণ, যেটা প্রিয়াকে আধি রাতে বাড়ি থেকে বের হতে বাধ্য করেছিল, এখন পুরোপুরি সামনে আসতে যাচ্ছিল। এবং সেই সময় যখন গাড়ি শহরের সীমার কাছে পৌঁছাচ্ছিল, প্রিয়ার ফোন আবার বেজে উঠল। এবার স্ক্রিনে সেই নম্বর চমকাচ্ছিল, কিন্তু কলের স্বরে এমন অস্থিরতা ছিল যে তার হৃদয় জোরে ধড়কতে লাগল। সে তুরন্ত ফোন তুলল। হ্যালো। তার স্বর নিজেই কাঁপছিল। অন্যদিক থেকে ডাক্তারের গম্ভীর স্বর এলো। আপনি প্রিয়া বলছেন? রোগীকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আপনাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে। এতটুকু শুনতেই তার শ্বাস যেন আটকে গেল। এখন সব স্পষ্ট হয়ে গিয়েছিল। ব্যাপার শুধু গুরুতর ছিল না, জীবন এবং মৃত্যুর মাঝের ছিল। ফোন কাটতেই সে কিছুক্ষণ একদম স্থির বসে রইল। তার চোখ খালিসা হয়ে গিয়েছিল, যেন মাথা হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছিল। তারপর ধীরে ধীরে তার পাতা থেকে চোখের জল পড়তে লাগল। সে তাদের থামানোর চেষ্টা করল না। বিক্রম গাড়ি চালাতে চালাতে তার দিকে তাকাল, এবং এবার চুপ থাকতে পারল না। সব ঠিক আছে? সে ধীরে জিজ্ঞাসা করল। প্রিয়া উত্তর দেওয়ার চেষ্টা করল, কিন্তু স্বর গলাই আটকে গেল। কয়েক সেকেন্ড পর সে নিজেকে সামলে বলল, আমার ছোট ভাই অ্যাক্সিডেন্টে আহত হয়েছে, রাত থেকে হাসপাতালে আছে, অপারেশন শুরু হতে যাচ্ছে। এতটুকু বলতেই তার সংযম ভেঙে গেল এবং সে কেঁদে ফেলল। গাড়ির ভিতর ভারী সন্নাটা ছড়িয়ে গেল। বাইরে সকালের আলো বাড়ছিল, কিন্তু ভিতরের পরিবেশ এখনও রাতের মতো ভারী ছিল। বিক্রম কিছু না বলে গাড়ির স্পিড বাড়িয়ে দিল, যেন সে শব্দ দিয়ে নয়, সময় কমিয়ে সাহায্য করতে চায়। কিছুক্ষণ পর সে শুধু এতটুকু বলল, আমরা সময় মতো পৌঁছে যাব। এই সাধারণ বাক্য সেই মুহূর্তে প্রিয়ার জন্য সবচেয়ে বড় আশা হয়ে গেল। সে চোখ বন্ধ করল এবং চুপচাপ কাঁদতে লাগল। বাইরে সূর্য ধীরে ধীরে উঠছিল, কিন্তু তার মনে এখনও অন্ধকার ছিল। প্রায় 15 মিনিট পর বিক্রম গাড়ি রাস্তার কিনারে বানানো এক ছোট রেস্ট পয়েন্টে থামাল। সে ইঞ্জিন বন্ধ করল এবং শান্ত স্বরে বলল, আপনাকে একটু পানি খাওয়া উচিত। যদি চান তাহলে 2 মিনিট বাইরে আসুন। প্রিয়া প্রথমে চুপ রইল, কিন্তু তারপর তার মনে হল যে তার মাথা ভারী হয়ে যাচ্ছে। সে ধীরে বাইরে নামল। সকালের ঠান্ডা হাওয়া এখন ভয়ঙ্কর নয়, বরং স্বস্তি দেওয়া লাগছিল। সে মুখে পানি দিল, লম্বা শ্বাস নিল, এবং কিছুক্ষণ আকাশের দিকে দেখতে রইল, যেন নিজেকে শক্তিশালী বানাচ্ছিল। বিক্রম কিছুটা দূরে দাঁড়িয়েছিল, তাকে বিরক্ত না করে অপেক্ষা করছিল। সে না বেশি সহানুভূতি দেখিয়েছে, না কোনো বেকার কথা বলেছে। তার এই সাদাসিধে প্রিয়াকে অদ্ভুতভাবে বিশ্বাস দিচ্ছিল। কয়েক মিনিট পর দুজন আবার গাড়িতে বসল, এবং সফর আবার শুরু হল। এখন রাস্তায় ট্রাফিক বাড়তে লাগল। শহর কাছে আসতে লাগল, যা প্রিয়ার জন্য স্বস্তিও ছিল এবং অস্থিরতাও। প্রতি গুজরা সিগন্যাল তাকে লম্বা লাগছিল। কিছুক্ষণ পর ফোন আবার বাজল। এবার কল তার মায়ের প্রতিবেশীর ছিল। সে ঘাবড়ে ফোন তুলল। ওদিক থেকে স্বর এলো, ঘাবড়াবেন না, অপারেশন শুরু হয়ে গেছে, ডাক্তার চেষ্টা করছেন। এটা শুনতেই প্রিয়া চোখ বন্ধ করল এবং গভীর শ্বাস নিল। ভয় এখনও শেষ হয়নি, কিন্তু আশার এক রশ্মি অবশ্যই দেখা যেতে লাগল। সে ধীরে ধন্যবাদ বলল এবং ফোন রেখে দিল। বিক্রম হালকা স্বরে জিজ্ঞাসা করল, আপনি রাতে একা বের হওয়ার সিদ্ধান্ত কিভাবে নিলেন? প্রিয়া কিছুক্ষণ চুপ রইল, তারপর জানালা দিয়ে বাইরে দেখতে দেখতে বলল, যখন নিজের মুশকিলে থাকি তখন ভয় পরে মনে আসে। তার শব্দ ধীর ছিল, কিন্তু সত্যি ছিল। বিক্রম মাথা নাড়ল, যেন সে এই অনুভূতি বোঝে। কিছু রাস্তা দায়িত্ব নির্ধারণ করে। সে বলল, গাড়ির ভিতর আবার খামোশি ছড়িয়ে গেল, কিন্তু এখন সেটা অস্বস্তিকর ছিল না। এটা এমন চুপচাপ ছিল যেখানে বিশ্বাস ধীরে ধীরে জায়গা বানাচ্ছিল। এখন রাস্তার দুই পাশে ইমারত দেখা যাচ্ছিল, দোকানের শাটার খুলছিল, লোকেরা তাদের দিনের শুরু করছিল, এবং শহর জাগছিল। প্রিয়ার হৃদয় আবার জোরে ধড়কতে লাগল। সে ফোন শক্ত করে ধরল, যেন সেটাই তার সহায় ছিল।
অবশেষে দূরে হাসপাতালের বড় বোর্ড দেখা গেল। তার শ্বাস দ্রুত হয়ে গেল। গাড়ি যেই গেটের সামনে থামল, সে 1 সেকেন্ডও নষ্ট না করে সিট বেল্ট খুলল এবং দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। সে প্রায় দৌড়াতে দৌড়াতে ভিতরের দিকে এগোল। পিছনে দাঁড়ানো বিক্রম তাকে যেতে দেখতে রইল, কিন্তু সে তাকে থামাল না। সে জানত যে এখন এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হাসপাতালের ভিতর হতে যাচ্ছে, যেখানে পরের কয়েক মিনিট নির্ধারণ করবে যে এই রাত শুধু ভয়ের স্মৃতি হয়ে থাকবে নাকি স্বস্তির শুরু। খ্যার বন্ধুরা, হাসপাতালের ভিতর পা রাখতেই প্রিয়া এক আলাদা দুনিয়ার অনুভব করল। বাইরে সকাল হয়ে গিয়েছিল, কিন্তু ভিতরে সময় যেন থেমে গিয়েছিল। সাদা দেয়াল, তীব্র আলো, দৌড়ানো নার্স এবং স্ট্রেচারের স্বর, সব কিছু মিলে এমন পরিবেশ বানাচ্ছিল যেখানে শ্বাস নেওয়াও ভারী লাগছিল। সে সোজা রিসেপশনে পৌঁছাল এবং হাঁপাতে হাঁপাতে তার ভাইয়ের নাম বলল। নার্স তাড়াতাড়ি কম্পিউটার দেখল এবং ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে ইশারা করে দিল। প্রিয়া প্রায় দৌড়াতে দৌড়াতে সেই দিকে চলে গেল। করিডরের শেষে তাকে তার মা চেয়ারে বসা দেখা গেল। তাদের মুখ পুরো রাত জেগে এবং কেঁদে ফোলা হয়ে গিয়েছিল। প্রিয়াকে দেখতেই তারা তুরন্ত উঠল এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সেই এক মুহূর্তে দুজনের সব শক্তি ভেঙে গেল। প্রিয়াও শিশুর মতো কেঁদে ফেলল। মা কাঁপা স্বরে বলল যে অপারেশন চলছে এবং ডাক্তার পুরো চেষ্টা করছেন। এটা শুনতেই প্রিয়া চোখ বন্ধ করল এবং প্রথমবার তার মনে হল যে সে সঠিক সময় পৌঁছেছে। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটারের দরজা খুলল এবং এক ডাক্তার বাইরে এলেন। দুজন তুরন্ত দাঁড়িয়ে গেল। ডাক্তারের মুখের গম্ভীরতা দেখে প্রিয়ার হৃদয় আবার জোরে ধড়কতে লাগল। তারা শান্ত স্বরে বলল যে আঘাত গভীর ছিল, কিন্তু সময় মতো চিকিৎসা শুরু হয়েছে, তাই আশা ভালো। পরের কয়েক ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। এটা শুনতেই প্রিয়ার চোখে কৃতজ্ঞতা ভরে এলো। সে হাত জোর করে ধন্যবাদ বলল এবং দেয়ালে হেলান দিল। তার পায়ে এখন শক্তি ছিল না। পুরো রাতের টেনশন একসাথে শরীরে চেপে বসেছিল। সেই সময় তার মনে পড়ল যে বিক্রম বাইরেই থাকবে। সে তাড়াতাড়ি হাসপাতালের গেটের দিকে গেল। বিক্রম তার গাড়ির কাছে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। তাকে দেখতেই সে কল শেষ করে দিল। সব ঠিক? সে জিজ্ঞাসা করল। প্রিয়া হালকা হাসির সাথে মাথা নাড়ল এবং বলল, অপারেশন চলছে, ডাক্তার আশা দিয়েছেন। তার মুখে প্রথমবার স্বস্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। বিক্রম শুধু এতটুকু বলল, ভালো কথা, কিন্তু তার চোখেও স্বস্তি ঝলকাচ্ছিল। কিছুক্ষণ দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। সকালের রোদ এখন হালকা গরম দিতে লাগল। রাতের ঠান্ডা যেন পিছনে ছুটে গিয়েছিল। প্রিয়া ধীরে বলল, যদি আপনি না পেতেন তাহলে হয়তো আমি এখানে সময়মতো পৌঁছতেই পারতাম না। বিক্রম তুরন্ত উত্তর দিল, এটাকে এহসান বলবেন না, শুধু সঠিক সময়ে সঠিক জায়গায় থাকা ছিল। তার শব্দ সরল ছিল, কিন্তু তাতে গভীরতা ছিল। প্রিয়ার মনে হল যেন এই মানুষ দেখার থেকে অনেক বেশি বুদ্ধিমান। কিছুক্ষণ পর বিক্রম কাছের ক্যান্টিন থেকে 2 চা নিয়ে এলো। দুজন হাসপাতালের সিঁড়িতে বসে গেল। প্রথমবার পরিবেশ একটু হালকা লাগল। প্রিয়া অনুভব করল যে রাতের ভয় এখন ধীরে ধীরে পিছনে ছুটছে। কথাবার্তা সাধারণ বিষয় থেকে শুরু হল, রাস্তার, আবহাওয়ার, তারপর ধীরে ধীরে জীবনের দায়িত্ব পর্যন্ত পৌঁছাল। বিক্রম কম বলত, কিন্তু যা বলত সোজা হৃদয়ে পৌঁছাত। তার কোনো তাড়া ছিল না, যেন সে শুধু এটা নিশ্চিত করতে চায় যে এখন সব ঠিক আছে। এই সময় ভিতর থেকে এক নার্স দৌড়াতে দৌড়াতে এলো এবং প্রিয়াকে খুঁজতে লাগল। অপারেশন সফল হয়েছে, সে বলল। এটা শুনতেই প্রিয়ার চোখ থেকে খুশির চোখের জল বয়ে গেল। সে তুরন্ত মাকে জড়িয়ে ধরল। এত ঘণ্টা যে ভয় ভিতর জমা ছিল সেটা এক মুহূর্তে গলে গেল। তার মনে হল যেন পুরো দুনিয়া আবার স্বাভাবিক হয়ে গেছে। সে ঘুরে বিক্রমের দিকে তাকাল, যে কিছুটা দূরে দাঁড়িয়ে হাসছিল। সে তার কাছে গেল এবং কিছু না ভেবে হাত জোড় করে ধন্যবাদ বলল। বিক্রম একটু অস্বস্তি হয়ে বলল, এখন সব ঠিক আছে, এটাই যথেষ্ট। কিছু সময় পর যখন পরিবেশ শান্ত হল, বিক্রম বলল যে তাকে এখন যেতে হবে। এটা শুনতেই প্রিয়া হঠাৎ অদ্ভুত খালিপন অনুভব করল। রাতভর সাথে থাকা মানুষ এখন যাচ্ছে। সে হালকা স্বরে বলল, অন্তত নিজের নম্বর তো দিয়ে দিন। বিক্রম হাসল, ফোন বের করল এবং নম্বর সেভ করে দিল। যাওয়ার আগে সে এক কথা বলল, কখনো কখনো জীবন আমাদের হঠাৎ থামায়, যাতে আমরা সঠিক রাস্তায় ঘুরতে পারি। এটা বলে সে গাড়িতে বসে গেল। প্রিয়া সেখানে দাঁড়িয়ে তাকে যেতে দেখতে রইল। তার মনে হল যে এই সাক্ষাৎ সাধারণ ছিল না, কিন্তু সে বুঝতে পারছিল না কেন।
হয়তো তাই, কারণ ভয় এবং বিশ্বাসের মাঝে শুরু হওয়া এই সফর এখন কোনো অদেখা সম্পর্কে বদলে যাচ্ছিল, এবং তার নিজেরও আন্দাজ ছিল না যে এই গল্প এখানে শেষ হবে না। পরের কয়েকদিন হাসপাতালেই কাটল। প্রিয়ার ভাই এখন বিপদ থেকে বাইরে ছিল এবং ধীরে ধীরে জ্ঞানে আসছিল। মায়ের মুখে চিন্তার জায়গায় স্বস্তি দেখা যেতে লাগল। সবকিছু স্বাভাবিক হতে লাগল। কিন্তু প্রিয়ার ভেতর কিছু বদলে গিয়েছিল। প্রতি সন্ধ্যায় যখন তার কিছুটা অবসর মিলত, তার মন অনায়াসে সেই রাতের দিকে ফিরে যেত। নিস্তব্ধ হাইওয়ে, ঢাবার আলো এবং সেই অজনবী যে কোনো স্বার্থ ছাড়া তার সাথে দিয়েছিল। তৃতীয় দিন সন্ধ্যায় তার ফোন বাজল। স্ক্রিনে বিক্রমের নাম দেখে সে কিছুক্ষণ চুপ রইল। তারপর কল তুলল। সব ঠিক আছে না? ওদিক থেকে সেই শান্ত স্বর এলো। এটা শুধু এক সাধারণ প্রশ্ন ছিল, কিন্তু তাতে সত্যি চিন্তা লুকানো ছিল। প্রিয়া হালকা হাসির সাথে বলল, হ্যাঁ, এখন সব ঠিক আছে। এরপর কয়েক সেকেন্ড দুজন চুপ রইল, কিন্তু এই চুপচাপ অস্বস্তিকর ছিল না। যেন দুজনের মাঝে অনেক কিছু অকথিত থাকলেও বোঝা যাচ্ছিল। সেই দিনের পর কখনো কখনো ফোনে কথা হতে লাগল। না রোজ, না খুব লম্বা, শুধু হালচাল, ওষুধের সময় বা এটা জিজ্ঞাসা করা যে সে ঠিকমতো ঘুমাতে পেরেছে কিনা। এই ছোট ছোট কথাগুলো ধীরে ধীরে এক গভীর বিশ্বাস বানিয়ে দিল। কয়েকদিন পর বিক্রম হাসপাতালে এলো। তার হাতে ফল এবং কিছু বই ছিল। সে আগের মতোই সহজ ছিল, যেন সে কোনো বিশেষ কাজ করেনি। সে প্রিয়ার ভাইয়ের সাথে কথা বলল, তাকে হাসানোর চেষ্টা করল এবং পরিবেশ হালকা করে দিল। প্রিয়ার মা তার সাথেও কথা বলল এবং যেতে যেতে ধীরে বলল, ছেলেটা ভালো, চোখে সততা আছে। এটা শুনে প্রিয়া চুপ রইল। কিন্তু তার মনে এক অদ্ভুত গর্মহার ছড়িয়ে গেল। হয়তো প্রথমবার সে অনুভব করল যে বিক্রম এখন তার জন্য শুধু সাহায্য করা অজনবী নয়। কয়েকদিন পর ভাইকে হাসপাতাল থেকে ছুটি মিলল। বাড়িতে আবার জীবন ফিরে এলো। সেই সন্ধ্যায় বিক্রমের ফোন এলো। সে জিজ্ঞাসা করল, যদি সময় হয় তাহলে কোথাও চলুন। প্রিয়া একটু ভাবল, তারপর জিজ্ঞাসা করল, কোথায়? বিক্রম হালকা স্বরে বলল, যেখান থেকে সব শুরু হয়েছিল। সে বুঝে গেল, সেই হাইওয়ে ঢাবা। পরের দিন দুজন গাড়ি করে সেই রাস্তায় বের হল। এবার রাত ছিল না, খোলা রোদ এবং স্পষ্ট আকাশ ছিল। সেই রাস্তা এখন ভয়ঙ্কর লাগছিল না। ঢাবায় পৌঁছে প্রিয়া কিছুক্ষণ চুপ দাঁড়িয়ে রইল। তার মনে পড়ল কিভাবে সে সেই জায়গায় ভয়ে বসেছিল। ঢাবার লোক তাদের চিনে গেল এবং হেসে বলল, সব ঠিক হয়ে গেছে না? প্রিয়া হাসতে হাসতে মাথা নাড়ল। চা খেতে খেতে কিছুক্ষণ দুজন চুপ রইল। তারপর বিক্রম ধীর স্বরে বলল, আমি রাতে এক কথা বলতে পারিনি। প্রিয়া অবাক হয়ে তার দিকে তাকাল। সে বলল যে সে পেশায় ডাক্তার এবং সেই হাসপাতালেই কাজ করে যেখানে তার ভাই ভর্তি ছিল। সে সেই রাতে শহর ফিরছিল যখন সে ঢাবায় প্রিয়াকে দেখল। হাসপাতাল থেকে তাকে আগেই সংবাদ মিলেছিল যে এক গুরুতর কেস আসছে, কিন্তু তার জানা ছিল না যে সেই মেয়েই রাস্তায় তার সাথে মিলবে। সে হালকা হাসল এবং বলল, হয়তো কপাল চেয়েছিল যে আমরা প্রথমে রাস্তায় মিলি, হাসপাতালে নয়। এটা শুনে প্রিয়া কিছুক্ষণ কিছু বলতে পারল না। হঠাৎ সেই রাতের সব ঘটনা যেন এক নতুন আলোয় বোঝা যেতে লাগল। সে ধীরে বলল, তাহলে আপনার জানা ছিল যে আমাকে তাড়াতাড়ি পৌঁছতে কতটা জরুরি? বিক্রম মাথা নাড়ল, কিন্তু সাহায্য তাই করিনি। সাহায্য তাই করেছি কারণ আপনি সত্যিই একা ছিলেন। তার শব্দ শুনে প্রিয়ার চোখ নম হয়ে গেল। তার মনে হল যে এই সম্পর্ক সহানুভূতি থেকে নয়, বোঝা থেকে বানানো। সময়ের সাথে সাক্ষাৎ বাড়তে লাগল। কথাবার্তা গভীর হতে লাগল। কোনো ঘোষণা ছাড়াই দুজন একে অপরের জীবনের অংশ হয়ে গেল। কয়েক মাস পর বিক্রম তার মা বাবার সাথে প্রিয়ার বাড়ি এলো। কথাবার্তা সরল ছিল, পরিবেশ সাদাসিধে ছিল, কিন্তু অনুভূতি সত্যি ছিল। দুই পরিবার শীঘ্রই বুঝে গেল যে এই সম্পর্ক জোর করে নয়, বিশ্বাস এবং সম্মান থেকে বানানো। বিয়ে খুব সাধারণ উপায় হল, শুধু নিজেদের লোকেদের মাঝে। ফেরা নেওয়ার সময় প্রিয়ার মনে সেই রাত ঘুরছিল যখন সে ভয়ে কাঁপতে কাঁপতে ঢাবায় পৌঁছেছিল। সে মনে মনে ভাবল যে যদি সেই রাতে সে ভয়ের কারণে থেমে যেত, তাহলে হয়তো জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় কখনো শুরুই হতো না। কয়েক মাস পর এক সন্ধ্যায় দুজন আবার সেই হাইওয়ে দিয়ে যাচ্ছিল। সূর্য ডুবছিল এবং রাস্তা সোনালি আলোয় চমকাচ্ছিল। প্রিয়া জানালা দিয়ে বাইরে দেখতে দেখতে বলল, এখন বোঝা যায় প্রতি বাধা খারাপ নয়। বিক্রম হাসল এবং বলল, কখনো কখনো ভেঙে যাওয়া গাড়ি সঠিক মঞ্জিল পর্যন্ত পৌঁছিয়ে দেয়। গাড়ি সামনে এগোতে লাগল, কিন্তু এবার রাস্তা লম্বা লাগছিল না, কারণ এখন সফর একা ছিল না।
হয়তো এটাই জীবনের সবচেয়ে বড় সত্য। আমরা মঞ্জিল পর্যন্ত পৌঁছনোর জন্য বের হই, কিন্তু রাস্তা আমাদের সেই মানুষের কাছে পৌঁছে দেয় যে পুরো জীবনের মঞ্জিল হয়ে যায়। বন্ধুরা, এই গল্প থেকে এটাই শিক্ষা মেলে যে জীবনের প্রতি বাধা খারাপ নয়। অনেকবার সেই মুশকিল, যেটা সেই সময় ভয়ঙ্কর লাগে, পরে আমাদের সবচেয়ে বড় খুশির কারণ হয়ে যায়। যদি সেই রাতে প্রিয়া সাহস না করত বা বিশ্বাস না করত, তাহলে হয়তো সবকিছু আলাদা হতো। জীবন সোজা নয়, কিন্তু সঠিক সময়ে নেওয়া এক সাহসী সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে। কিন্তু যদি আপনি সেই আজনাবী লড়কির জায়গায় হতেন, তাহলে কি আধি রাত নিস্তব্ধ হাইওয়েতে ফাঁসা কোনো অজানা লড়কির সাহায্য করতেন? এবং যদি আপনি সেই লড়কির জায়গায় হতেন, তাহলে কি কোনো আজনাবীর সাথে তার গাড়িতে বসতেন? আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখুন। এবং যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে এটাকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। আবার মিলব এক নতুন সত্যি, আবেগপূর্ণ এবং প্রেরণাদায়ক গল্পের সাথে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন।